ফুটপাত থেকে রাজপ্রাসাদের মালিক, এটা আবার কিভাবে সম্ভব? কেমন কথা সম্ভব? দেখব কোন ম্যাজিশিয়ানের ম্যাজিকের ফলে এমন অসম্ভব সম্ভব হয়েছিল। কেউ বলছে নিজের সন্তান সম্বন্ধে যে আমার ছেলে পিলেরা কেন স্বার্থপর তৈরি হলো না। এটাই বা আবার কেমন অনুভূতি, কেমন কথা, পরস্পর বিরোধী কথা। আসবো আমরা যাজনের মূল পর্বে আলোচনার বিষয়বস্তু ধরে। তার আগে সবাইকে জয়গুরু জানাই, পরম পিতার কাছে সকলের মঙ্গল প্রার্থনা করি। শুরু করি আবার আমরা আলোচনার মূল বিষয়বস্তু ধরে আলোচনাকে। বহু বছর আগে মেদিনীপুর গ্রামের কোনো এক গ্রাম থেকে এক অল্প বয়স্ক ছেলে, বছর তখন প্রায় তার 7-8 বছর বয়স হবে এমন, সেই সময় তিনি চলে আসেন কলকাতাতে কিছু উপার্জন করার আশায়। কোনো রকম ভাবে যদি কোনো রোজগার তিনি করতে পারেন, হয়তো সেই সময় তার পরিবারের সেই প্রয়োজনীয়তা ছিল, সেই তাগিদ, সেই প্রয়োজনীয়তা অভাব মেটানোর জন্য তিনি অত অল্প বয়সে মেদিনীপুর থেকে চলে এসেছিলেন কলকাতাতে। সেই সময় রাইটার্স বিল্ডিং এ তার কোনো এক পরিচিত আত্মীয় থাকতেন, তিনি প্রাথমিকভাবে তার কাছেই থাকতেন। এইভাবে কিছুদিন তার ওখানে থাকা খাওয়া আর ওখানে খবরের কাগজ পড়ে সময় কাটছিল। সেই রাইটার্স বিল্ডিং এরই কোনো এক খবরের কাগজ বিক্রেতার সঙ্গে তার বন্ধু বান্ধব আলাপ পরিচিতা। সেইখান থেকে সেই বিহারি বন্ধু তাকে উপদেশ দেয়, বুদ্ধি দেয়, ভাই এভাবে সারাদিন বসে থেকে সময় নষ্ট না করে চলো আমি তোমায় খবরের কাগজের লাইনটা বুঝিয়ে দিই, শিখিয়ে দিই, কোথা থেকে খবরের কাগজ আনবে সেটাও দেখিয়ে দিই, আর তুমি কোথায় বিক্রি করবে তাও তোমায় বলে দিচ্ছি। তুমি ধর্মতলার আশেপাশে বিভিন্ন জায়গায় যে বাস এবং ট্রামগুলো যায়, সেই বাস এবং ট্রামের যাত্রীদের কাছে তুমি সেই খবরের কাগজগুলো বিক্রি করো। সেই বিহারি বন্ধুর পরামর্শ নিয়ে তার কিছুদিন পর থেকে তিনি এই কাজে নেমে পড়েন। সকাল থেকে প্রায় দুপুর অবধি এইভাবে শীত গ্রীষ্ম বর্ষা সারাটা বছর বোঝা বেশ ভালো রকমের ওয়েট ক্যারি করতে হতো তাকে, কখনো বা হাতে কখনো ডানাতে খবরের কাগজে বান্ডিলগুলি ধরার জন্য। আর ওইভাবে দৌড়ে দৌড়ে চলন্ত বাস, চলন্ত ট্রাম, জানলার ধারে যাত্রীদের খবরের কাগজ, হকার যেভাবে খবরের কাগজ লাগবে খবরের কাগজ লাগবে এইভাবে খবরের কাগজ বিক্রি করে বাকিরা, উনিও সেইভাবে শুরু করলেন। খুব কষ্টে দিন কাটছিল। কখনো এমনও গেছে দুবেলা ঠিক মতো পেট ভরে খেতে পারেননি, কারণ তিনি যা উপার্জন করছিলেন দেশের সংসার এবং নিজের ভবিষ্যৎ সবকিছুকে একটু একটু করে সুরক্ষিত রাখার জন্য তিনি তখন থেকেই পরিকল্পনা তৈরি করছিলেন। তাই একটু একটু করে পয়সাও তিনি সরিয়ে রাখছিলেন ওই খবরের কাগজ বিক্রি করে যা লাভ হতো। ঘটনাক্রমে বলে রাখি, তিনি আজকে আর বালক নন, তার বয়স অনেক, এটা বহু বছর আগের ঘটনা। ওই ভদ্রলোক, ওই দাদা, তিনি যখন মেদিনীপুর থেকে কলকাতায় চলে আসছেন, সেই অল্প বয়সে তার শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের সঙ্গে যোগাযোগ হয়ে গেছিল দীক্ষার মাধ্যমেই। তিনি অল্প বয়সে কয়েকদিন ইষ্টভৃতিও করেছিলেন। তিনি বলছেন গ্রাম থেকে কলকাতায় আসার পরে আস্তে আস্তে ঠাকুরের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলো, ইষ্টভৃতি করা বন্ধ হয়ে গেল। কখনো সখনো মনের মধ্যে ঠাকুরের ছবিটা ভেসে উঠত, তিনি আন্তরিকভাবে মনে মনে ঠাকুরকে প্রণাম করতেন, শ্রদ্ধা জানাতেন, এটা তার বজায় ছিল। এভাবে চলছে বেশ কয়েক বছর। তিনি ওইভাবেই দৌড়ে দৌড়ে সকাল থেকে দুপুর অবধি খবরের কাগজ বিলি করেছেন। তিনি নিজে লিখছেন হকারি, তাই আমি হকার শব্দটা ব্যবহার করলাম। তিনি এইভাবে হকারি করেছেন খবরের কাগজ, আর একটু একটু করে পয়সা জমিয়েছেন, তাই দিয়ে নিজের বা দেশের বাড়ির সংসারের জন্য যোগান দিয়েছেন। হঠাৎ তিনি একদিন শুনতে পান স্থানীয় কোনো মানুষের কাছ থেকে, কলকাতার 68-এ ঠাকুরের যে মন্দির আছে সেখানে ঠাকুরের বড় খোকা শ্রী শ্রী বরদা আসছেন। এটা শোনার পরে তার কেন জানি না মনে হয়েছিল একবার আমি শ্রী শ্রী বরদাকে দর্শন করে আসি। ঠাকুরের সঙ্গে তো অনেকদিন যোগাযোগ নেই, ইষ্টভৃতিও বন্ধ, একবার অন্তত আমি তার ঔরসজাত সন্তান শ্রী শ্রী বরদাকে দর্শন করি। তিনি চলে যান
শ্রী শ্রী বর্দাকে দেখার জন্য 68 মন্দিরে নির্দিষ্ট দিনে। তিনি পরে জানাচ্ছেন তার অভিজ্ঞতার কথা, অনুভূতির কথা। শ্রী শ্রী বর্দাকে দেখার পরে তার মনে এক আলাদা আনন্দ উদ্দীপনা সৃষ্টি হয়েছিল। কোথাও যেন মনে হয়েছিল যে তিনি মানুষরূপী ভগবান দেখছেন, তার দেবতা দর্শন হয়ে গেল। তিনি বলছেন, কেন জানি না, বর্দাকে দেখার পর থেকে তার আবার ঠাকুরকে নতুন করে ভালোবাসার উৎসাহ বহুগুণ বেড়ে গেল। তিনি তারপরে ফিরে এসে আবার নতুনভাবে পুনঃস্মরণের মাধ্যম দিয়ে ইষ্টবৃত্তি শুরু করলেন। 30 দিন ইষ্টবৃত্তি পাঠিয়ে দেওয়া। এবং তিনি বলছেন, বর্দাকে দেখার পরে এতটাই আনন্দ উৎসাহ ঠাকুরকে ঘিরে বাড়লো, উত্তেজনা বাড়লো, ইষ্টবৃত্তি তো শুরু হলোই, ইষ্টবৃত্তি জমা করাও শুরু হলো। তারপর থেকে তিনি আস্তে আস্তে অভ্যস্ত হয়ে গেলেন। যখন যেখানে যেভাবে কাজে কর্মে ব্যস্ত থাকতেন, ঠাকুরের নামটা মনে মনে চালিয়ে যেতেন। তিনি বলছেন, এরকম অনেকবার দুর্ঘটনার মুখোমুখি হয়েছেন। দুটো বাসের মাঝখানে হয়তো তিনি পিষ্ট হয়ে মারা যেতেন, পড়ে গিয়ে বাসের চাকার তলায় চলে যেতেন। এরকম বহুবার হতে হতে তিনি বেঁচে গেছেন। তিনি বলছেন যে আমি এরকম ভয়াবহ দুর্ঘটনায় বহুবার পড়েছি, কিন্তু কিভাবে শেষ মুহূর্তে বেঁচে গেছি আমি তা ভাষায় ব্যাখ্যা করতে পারবো না। সেটা হয়তো বর্দাকে দর্শন করার পরে ঠাকুরের সঙ্গে আবারও আগের মতন সুন্দরভাবে যোগাযোগটা তৈরি হওয়া, আর নিরবিচ্ছিন্নভাবে ইষ্টবৃত্তি চালিয়ে যাওয়া, কাজে কর্মের মধ্যে তার নাম চালিয়ে যাওয়া। এই জন্যই বোধহয় পরমপিতা আমাকে রক্ষা করতে পেরেছেন ওইরকম ভয়ানক ভয়ানক দুর্ঘটনায়, একবার নয় একাধিকবার। এইরকম কয়েক বছর চলে যাওয়ার পরে তিনি যখন যুবক বয়স, তার বিয়ে হয়, তিনি কলকাতাতে তার বউকে রেখে এক বাড়ি ভাড়া করে তার এই হকারের ব্যবসা চালিয়ে যাচ্ছেন। এই ব্যবসা করতে করতেই কোনোভাবে ওই ধর্মতলা অঞ্চলেই কোনো এক বই বিক্রেতা, যিনি পাকা দোকান, যার স্থায়ী দোকান, সেই দোকানদারের সঙ্গে পরিচয় হয় এবং তিনি আরো অন্যান্য জিনিসের এজেন্সি নিয়েও কাজ করতেন। সেই দোকানদার, সেই ব্যবসায়ী দাদা নিজে থেকে ওই হকার দাদাটিকে বলছেন, ওই সৎসঙ্গী দাদাটিকে বলছেন যে তুমি চাইলে আমার দোকানের সামনে বসে স্থায়ীভাবে তোমার ব্যবসা করো, এখানে তোমাকে কেউ উঠে যেতে বলবে না, কেউ তাড়িয়ে দেবে না। তিনি বলছেন, যবে থেকে এই অফার তিনি পেলেন ওই ব্যবসায়ী দাদার কাছ থেকে, তিনি তারপরের দিন থেকে ওখানে বসে তার ব্যবসা শুরু করলেন। তারপর থেকে তার দিন আস্তে আস্তে ফিরতে শুরু করলো, তার ব্যবসার পরিমাণ বড় হতে শুরু করলো। স্বাভাবিকভাবে তার রোজগার লাভ আগের থেকে অনেকখানি বেড়ে গেল। এইভাবে কয়েক বছর যাওয়ার পরে তিনি দেশেতে তার দোতলা বাড়ি তৈরি করলেন। এরপরে তার দুই ছেলে সন্তান হলো। আর তার ঘটনার বিবরণ থেকে বুঝতে পেরেছি, এটা আলোচনা পত্রিকায় পড়েছিলাম, যে তিনি অনেকটা অল্প বয়সে বিয়ে করেছিলেন। তার ছেলেরাও, তিনি যখন মাঝ বয়সে, তার ছেলেরাও বেশ দাঁড়িয়ে গেছে, উপার্জনশীল অবস্থায় পৌঁছে গেছে। তিনি বলছেন, দীর্ঘ 45 বছর এভাবে তিনি কলকাতার বুকে বেশ অনেকটা বছর দৌড়ে দৌড়ে বাসে ট্রামে খবরের কাগজ বিক্রি করেছেন। তারপরে বিয়ের পরপরই ঠাকুরের দয়াতে ওই এজেন্সি দাদার সঙ্গে যোগাযোগ, যিনি তার দোকানের সামনে তাকে বসার সুযোগ করে দিলেন। তিনি সেখানে বসে তারপরে স্থায়ীভাবে খবরের কাগজের ব্যবসা করলেন। তার ব্যবসা আস্তে আস্তে বাড়লো, লাভের পরিমাণ বাড়লো। তিনি জমি কিনে বাড়ি তৈরি করলেন, একতলা নয় দোতলা বাড়ি। 2 সন্তানের জন্ম হলো, তারা মানুষের মতো মানুষ হলো, তারা বড় হলো, উপার্জনশীল হলো। তারা যখন উপার্জনশীল হলো, তারা সেই ভদ্রলোককে বলছেন, বাবা আর কলকাতায় থাকতে হবে না, এবার তুমি মাকে নিয়ে আমরা সবাই দেশের বাড়িতেই থাকবো, তুমি আর এই খবরের কাগজের ব্যবসা করবে না। দীর্ঘ 45 বছর তুমি মুখে রক্ত তোলা মতন করে পরিশ্রম করেছো, রক্ত জল করে পয়সা উপার্জন করে আমাদের লেখাপড়া শিখিয়েছো, বাড়িঘর তৈরি করেছো, অনেক পরিশ্রম করেছো বাবা। এবার তোমার বিশ্রামের পালা, তোমার আর মায়ের সব দায় দায়িত্ব আমাদের 2 ভাইয়ের। ঘটনার মাঝখানে শুরুর দিকে প্রায় বলেছিলাম যে ফুটপাত থেকে রাজপ্রাসাদ, এটা কি তেমন ঘটনা নয়? এটা কি খুব সহজ ঘটনা, খুব স্বাভাবিক, নাকি বেশ অনেক চ্যালেঞ্জিং, অনেক অসম্ভবকে সম্ভব করার ঘটনার মতন ঘটনা? আমার জানা আছে বহু সরকারি কর্মচারী, আমি ইউটিউবের কমিউনিটি গাইডলাইন অনুযায়ী বলতে পারি না তাদের নাম, কিন্তু এক্সাম্পল চলে আসে। আমার জীবনে আমি দেখেছি সরকারি কর্মচারী সারা জীবন সরকারি কাজ করার পরও সারাটা জীবন ভাড়া বাড়িতে কাটিয়ে গেল, নিজের জমি কিনে বাড়ি করতে পারলো না।
এর অনেকগুলি কারণ। তাদের জীবনযাত্রা সুশৃঙ্খল ছিল না, উচ্ছৃঙ্খল ছিল। রোজগার যেমন ছিল দুহাত ভরে, প্রয়োজনের অতিরিক্ত অনেক খরচ তারা করেছে, ল্যাভিশলি লাইফ লিড করেছে। জীবনযাত্রার মানে যদি শৃঙ্খলা থাকতো, যদি ভবিষ্যৎ পরিকল্পনা থাকতে, তাহলে কখনো কোনো সরকারি কর্মচারী একটা বাড়ি করতে পারে না। একটা বাড়ি কেন, তারা চাইলে অনেক কিছু করতে পারে। সেই জায়গায় দাঁড়িয়ে যে বাসে ট্রামে দৌড়ে দৌড়ে খবরের কাগজ বিক্রি করেছে জীবনের অনেকটা সময়, তারপরে সে অন্য এক ব্যবসায়ীর কাছ থেকে অফার পাচ্ছে যে আর তুমি ওরম ভাবে রিস্ক নিয়ে খবরের কাগজ বিলি করো না, আমার দোকানের সামনে বসে করো স্থায়ীভাবে, এখানে তোমায় কেউ তাড়াবে না, কোনো প্রতিযোগিতার সম্মুখীন হতে হবে না। ম্যাজিকটা কোথায় লুকিয়ে জানেন? ওই 8 বছর বয়সে দেশ ছেড়েছিল, তারপরে ঠাকুরের সঙ্গে যোগাযোগ ছিল না, ইষ্টপ্রীতি বন্ধ ছিল। হঠাৎই মাঝ বয়সে খবর পেলেন শ্রী শ্রী বর্দা আসছেন, ঠাকুরের সন্তান। তিনি কি অনুভব করলেন, কেন অনুভব করলেন, এখানেই প্রশ্ন। ঠাকুর তাকে টানলেন। ঠাকুর বহুবার বলেছেন, আমাকে যদি কেউ একবার ভালোবাসে ফেলে, আমি তার ভালোবাসা সারা জীবনের জন্য ভুলতে পারি না। ওই 8 বছরের শিশু যখন একবার তাকে ভালোবেসে ইষ্টপ্রীতি করেছিল, সেই ভালোবাসা ঠাকুর ভুলতে পারেননি। তাই মাঝ বয়সে তিনি তার বড় খোকার কাছে তাকে টেনে আনালেন, নতুন করে তার মধ্যে উৎসাহ উদ্দীপনা জাগিয়ে তুললেন, নেশা উত্তেজনা জাগিয়ে দিলেন, যে তুমি ফিরে যাও, আবার পরমপিতাকে মাথায় করে চলো, আবার ইষ্টপ্রীতি চালু করো, সঠিকভাবে জমা দাও, নামময় হয়ে কর্মে ব্যস্ত থাকো, আমি তোমার জন্য আগামী দিনের সফলতার রাস্তা রচনা তৈরি করছি। এটাই ম্যাজিক। পরমপিতাকে ভালোবেসে সৎসঙ্গী হওয়ার সৌভাগ্য হলে, আর পরমপিতাকে মাথায় করে চলার ইচ্ছে থাকলে, তার ইষ্টপ্রীতিতে নিখুঁত থাকলে, তার নাম অজপা নামের নেশা করলে, যেটা জয়রাধে গানে বলি, সেটা বাস্তবতায় করতে পারলে, ওই ফুটপাতে বসে ব্যবসা করেও, দৌড়ে বাসে ট্রামে খবরের কাগজ বিক্রি করেও একজন মা লক্ষ্মীর মতন স্ত্রী পাওয়া যায়, যে স্ত্রী অপচয়ের মতো খরচ করে না, অপ্রয়োজনীয় খরচ করায় না, স্বামীর অল্প আয়ের মধ্যে সংসারটাকে গুছিয়ে চালিয়ে সেখান থেকে ভবিষ্যতের পরিকল্পনা করে প্রত্যেক মাসে বেশ কিছুটা টাকা জমাতে পারে। সেই মা দুজন সন্তানের জননী হয়, যে দুজন সন্তানের জন্ম দেয় তারাও সুসন্তান হয়, তাদের মধ্যে পরমপিতার ছায়া বাবা মা চিরস্থায়ীভাবে গেঁথে দিতে পারে, পরমপিতার আদর্শকে গেঁথে দিতে পারে। তাই তো সেই সন্তানেরা স্বার্থপর হয় না। বাবা মার মাঝ বয়সে বৃদ্ধ বয়সে চলে যাওয়ার পরে সেই সুসন্তানেরা বলে, এবার সংসারের দায় দায়িত্ব আমাদের ওপর, বাবা মা তোমরা বিশ্রাম করো, অনেক পরিশ্রম করেছো, তোমাদের যাবতীয় যা কিছু দরকার তা আমরা দুই ভাই মিলে সামলাবো। দাদা আফসোস করে বলেনি কেন ছেলেরা স্বার্থপর হলো না। দাদা আনন্দে আবেগে উদ্দীপনায় বলতে চেয়েছিল জীবনের মাঝ বয়সে এসে, যে পরম পিতার সঙ্গে ছোটবেলায় যোগাযোগ হয়েছিল বলে, মাঝ বয়সে বড় খোকার সঙ্গে দেখার আনন্দ উদ্দীপনা তৈরি হয়েছিল বলে, আবারও নতুন করে তোমাকে নিয়ে চলার সুযোগ তৈরি হলো ঠাকুর। আর সেই চলার সুযোগ দিয়ে তুমি জীবনের মোড় ঘুরিয়ে দিলে। ফুটপাতে দৌড়ে হকারি করা ছেলেটাকে একটা জায়গায় বসিয়ে স্থায়ীভাবে কাজ করার সুযোগ করলে, সুন্দর মেয়ের সঙ্গে বিয়ের ব্যবস্থা করলে, সংসারটা গোছানো তৈরি করার সুযোগ করলে স্ত্রীর মাধ্যম দিয়ে, দুজন সুসন্তানের পিতা মাতারা ভাবে আমাদের প্রকাশ ঘটালে। এই দুজন সুসন্তান স্বার্থপরের মতন আমাদেরকে বৃদ্ধাশ্রমে ছুঁড়ে ফেলে দেওয়ার মতো সিদ্ধান্ত নিল না, তারা আমাদের সারা জীবন আগলে রাখার মতো মানসিকতায় তৈরি হলো। এই সব কিছু ম্যাজিক, এই ম্যাজিশিয়ান তো তুমি, এই ম্যাজিকের কাণ্ডারি তো তুমি, এই সফলতার রচনা তো তুমি রচনা করেছো। এই একটা গল্প, একটা সফলতার গল্প নয়, সৎসঙ্গী সমাজে এরকম ভুরি ভুরি সফলতার গল্প আছে। আর এই গল্পগুলি যাজনের মাধ্যম দিয়ে চ্যানেলে যত আসবে, তত আমরা প্রত্যেক দিন নতুন নতুন ভাবে উৎসাহ উদ্দীপনা অনুভব করব। কখনো যদি কঠিন পরিস্থিতি, জটিল পরিস্থিতি আসো, তাহলে এই ভদ্রলোকের দীর্ঘ 45 বছরের সংগ্রাম, কঠিন লড়াই, রক্ত জল করা, পয়সা উপার্জনের মতন মানসিকতা, কঠিন পরিশ্রম করার নেশা, আর ঠাকুরকে সর্ব অবস্থায় বিশ্বাস করে মাথায় নিয়ে চলার যে নিষ্ঠা, আনুগত্য, লেগে থাকা শেষ অবধি, দেখি না ঠাকুর কি করে। এই ঘটনাগুলি আমাদেরকে বারংবার চাঙ্গা করবে আর লড়াইতে টিকিয়ে রাখবে। এরকম লাখো লাখো সফলতার গল্প সৎসঙ্গীদের ঘর থেকে উঠে আসবে। তবেই তো সৎসঙ্গী, তবেই তো প্রকৃত যাজন। আপনাদের কাছেও যদি কারোর এরকম জীবনে কোনো সঠিক সফলতার গল্প থাকে, আমাকে জানাতে পারেন। আমি এই চ্যানেলে ঠাকুরের যাজনকে আরো প্রাসঙ্গিক করার জন্য, তাকে খুশি করার জন্য, সৎসঙ্গের বার্তাকে সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য আমি চেষ্টা করব সেই ঘটনাগুলিকে এই যাজন পর্বে নিয়ে আসার। আন্তরিক জয়গুরু জানাই ঠাকুরের কাছে, আরো একবার সকলের মঙ্গল প্রার্থনা করি। আর আজকের ঘটনা দিয়ে এই আবেদনে রাখি, আমরাও যেন কখনো বিশ্বাস না হারাই, লড়াইকে কঠিন বলে হাল ছেড়ে না দিই, শেষ অব্দি ঠাকুরকে সঙ্গে নিয়ে চলেই দেখব কি করেন ঠাকুর। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।